মাত্র 1 মাস পরীক্ষামূলকভাবে চালানোর চুক্তি করে আর কোনোদিনই বন্ধ করেনি পানিচোর ভারত। দর্শক, বলছি ফারাক্কা ব্যারেজের কথা। 1975 সাল থেকে গত 48টি বছর ধরে আমাদের পদ্মা নদী থেকে চোরের মতো পানি চুরি করেই যাচ্ছে তথাকথিত বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারত। দর্শক, জানেন কি এই চুরির কারণে 1975 সালের পর থেকে পদ্মায় কি পরিমাণ পানি কম আসছে? সম্প্রতি বাংলাদেশে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে, কারণ বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ধারাবাহিক অবৈধ হস্তক্ষেপের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। তবে কিন্তু দর্শক, ইন্ডিয়াকে আউটের এর চেয়েও গুরুতর কারণ অনেক আগে থেকেই মজুদ ছিল, আর তা হল পানি আগ্রাসন। গঙ্গা পদ্মা বেসিন অর্থাৎ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারত কি কি করেছে তা দেখলে আপনার মনে হবে পানিচোর ইন্ডিয়াকে আউট করা আরও অনেক আগেই জরুরি ছিল। এদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত অংশ পদ্মা রিভার সিস্টেমে কয়টি আন্তঃসীমান্ত নদী রয়েছে এবং তাদের কয়টির উপর পানিচোর ভারত কিছু না কিছু নির্মাণ করেছে, তাই আমরা আজকের পর্বে দেখাতে যাচ্ছি। বাংলাদেশের গঙ্গা পদ্মা রিভার বেসিন বৃহত্তর গঙ্গা রিভার সিস্টেমের একটি অংশ। এই বেসিনে আন্তঃসীমান্ত নদী রয়েছে 8টি: রাইমঙ্গল, ইছামতি কালিন্দী, বেতনা কোদালিয়া, ভৈরব কপোতাক্ষ, মাথাভাঙ্গা, গঙ্গা, পাগলা এবং আত্রাই। জেনে অবাক হবেন, প্রতিবেশী দেশের প্রতি স্বাভাবিক নীতিবোধ তো দূরের কথা, আন্তর্জাতিক নদী আইনেরও তোয়াক্কা না করে 8টির মধ্যে 5টির উপরেই উজানে পানি অপসারণমূলক কিছু না কিছু নির্মাণ করেছে পানিচোর ভারত, যার মধ্যে সবচেয়ে বড়টি হল গঙ্গা পদ্মা নদীর উপর ফারাক্কা ব্যারেজ। নদীটি মূলত বাংলাদেশের অভ্যন্তরে 2টি অংশে বিভক্ত। প্রথম অংশটি গঙ্গা, যা 258 কিলোমিটার দীর্ঘ এবং ভারতের সাথে পশ্চিম সীমান্ত থেকে শুরু করে ঢাকা থেকে প্রায় 72 কিলোমিটার পশ্চিমে গোয়ালন্দ ঘাটে যমুনার সাথে মিলিত হয়েছে। দ্বিতীয় অংশটি পদ্মা, 126 কিলোমিটার দীর্ঘ, যা গোয়ালন্দ ঘাট থেকে শুরু করে চাঁদপুরে গিয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে। এভাবে পদ্মার মোট দৈর্ঘ্য দাঁড়ায় 384 কিলোমিটার এবং বাংলাদেশের পুরো দক্ষিণ পশ্চিম অঞ্চল এই পদ্মা রিভার সিস্টেম দ্বারাই পানি পেয়ে থাকে। অথচ দর্শক, এই পদ্মার উপরেই ভারত নির্মাণ করেছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা হল হুগলি নদীর নাব্যতা বৃদ্ধি করে কলকাতা বন্দরকে সচল রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 17 কিলোমিটার উজানে গঙ্গা নদীর উপর নির্মিত একটি ব্যারেজ, যা 1975 সাল থেকেই অবৈধভাবে পানি চুরির কাজে ব্যবহৃত হয়ে আসছে। এই ব্যারেজের কারণে 1975 সাল থেকে 48 বছর ধরে গঙ্গা পদ্মা রিভার সিস্টেমে কমপক্ষে 60% পানি কম আসছে। দর্শক, চিন্তা করতে পারেন। আর এই অঞ্চলটি বাংলাদেশের মোট স্থলভাগের 37% এবং মোট কৃষিজ ভূমির 30% এই অঞ্চল কভার করে। এদেশের এই গুরুত্বপূর্ণ অঞ্চলটিকে সিস্টেম্যাটিক্যালি মরুভূমিতে পরিণত করার জন্য ভারতের চাণক্যচাল কি ভয়াবহ তা কি বুঝতে পারছেন? 60% পানি কম আসায় এই রিভার সিস্টেমের অন্যান্য নদীগুলোও শুকিয়ে গেছে। দর্শক, আশা করি পদ্মা শুকিয়ে যাওয়ার সিগনিফিক্যান্সটা বুঝতে পারছেন। এর অর্থ শুধু একটি নদী শুকিয়ে যাওয়া নয়, বরং এর উপর নির্ভরশীল এই অঞ্চলের নারী ও রক্তস্বরূপ অন্যান্য মাঝারি নদীগুলোও হারিয়ে যাওয়া। দর্শক, দেখুন রিসার্চ পেপার কি বলছে। The piracy of the Ganga water weakened its flow through Bangladesh, silting the Ganga, its distributaries like Boral, the Gorai, the Arialkha, the Bhairab, the Mathabhanga, the Kumar, and the Ichamoti, and its distributaries like Musakhan, Madhumati, Poshur, and Kopotakho. A huge shoal formed at the origin of the Boral and obliterated the origin of its distributary, the Musakhan. গঙ্গার পানি চুরির কারণে পলি পড়ে এর প্রবাহ দুর্বল হয়ে গিয়েছে, পাশাপাশি দুর্বল হয়েছে এর শাখা নদীগুলো, যেমন বড়াল, গড়াই, আরিয়ালখা, ভৈরব, মাথাভাঙা, কুমার ও ইছামতির প্রবাহ, এবং শাখা নদীগুলো যেমন মুসাখান, মধুমতি, পশুর ও কপোতাক্ষ। বড়ালের উৎপত্তিস্থলে বিপুল পরিমাণ শোল তৈরি হয়েছে, যা মুসাখানের উৎপত্তিস্থল বিলুপ্তই করে দিয়েছে। দর্শক, চিন্তা করে দেখুন, একটি নদী পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছে। এরকম আরো কত শত ছোট ছোট নদীর যে মৃত্যু হয়েছে তার পরিসংখ্যান কেউ হয়তো রাখেইনি। ধন্যবাদ ভারত, 1971 সালে আমাদেরকে সাহায্য করেছিলেন, কিন্তু সেটি কি এই আগ্রাসন চালানোর সুযোগ করার জন্যই করেছিলেন? দর্শক, শুধুমাত্র কয়েকটি বড় বড় শাখা নদীর অবস্থা জানলেই আফসোসের চোখ সিক্ত হয়ে আসে। দেখুন গঙ্গার বাম ও ডান তীরের শাখা নদীগুলোর কি অবস্থা। বড়াল গঙ্গার বাম তীরের শাখা নদী। স্বাভাবিকভাবেই পদ্মায় পানি না থাকা মানে বড়ালেও পানি না থাকা। আলটিমেট প্রভাব একটি নদীর মৃত্যু। আর একটি নদীর মৃত্যু মানে ওই এলাকার সমস্ত বাস্তুসংস্থান ওলটপালট হয়ে যাওয়া, আর গেছেও তাই। বড়াল নদীর উভয় কূলের মানুষেরা বিশেষভাবে বেশি বেশি ভারতীয় পণ্য কিনে তাদের এই মহানুভবতার প্রতিদান দিতে পারেন। এবার আসা যাক ডান তীরে। পদ্মার ডান তীরের গুরুত্বপূর্ণ শাখা নদীগুলো হল মাথাভাঙা, গড়াই, মধুমতি, কুমার এবং আরিয়ালখা।
পানিচর ভারতের ফারাক্কা ব্যারেজের কারণে পদ্মা শুকিয়ে যাওয়ায় এই 5টি বড় বড় নদী আজ হয় মৃতপ্রায় নতুবা লবণাক্ততায় আক্রান্ত। দর্শক খেয়াল করে শুনুন, পদ্মা শুকিয়ে যাওয়ায় এই 5টি বড় বড় নদী আজ হয় মৃতপ্রায় নতুবা লবণাক্ততায় আক্রান্ত। বলুন তাহলে দর্শক, এসব মৃতপ্রায় নদীর আশেপাশে থাকা মানুষগুলো ভারত খেদাও বা ইন্ডিয়া আউট আন্দোলন করবে না তো কে করবে? এ অঞ্চলে পদ্মা বাদে বাকি 4টি আন্তঃসীমান্ত নদী হল আত্রাই, ইছামতি, ভৈরব ও বেতনা কোদালিয়া, যেগুলোর উপর পানিচর ভারত কোনো না কোনোভাবে বাঁধ দিয়েছে। আন্তঃসীমান্ত নদী আত্রাই। দর্শক দেখুন, আত্রাই নদীর উপর নির্মাণ করা হয়েছে আত্রাই লো হাইট ড্যাম। এরপর দেখুন আন্তঃসীমান্ত নদী ইছামতির কি অবস্থা। সাতক্ষীরা সীমান্ত নদী ইছামতির গতিপথ পরিবর্তনের ফলে প্রতি বছরই বাড়ছে ভাঙনের তীব্রতা। নদীতে বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে নিঃস্ব হচ্ছেন তীরবর্তী বাসিন্দারা। ভারতীয় অংশে পরিকল্পিতভাবে জমি ভরাট করে ইটভাটা নির্মাণ করায় নদীর গতিপথ পাল্টে বাংলাদেশ অংশে ভাঙন বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ভাটার ইট সুরকি যা কিছু আছে ওরা মনে করেন ব্রিকেট দিয়ে পাইলিং করে ফেলায়, আর আমাদের এখানে যখনই কোনো পাইলিং দেওয়া হয় তখন ওরা বাধা সৃষ্টি করে। সীমান্ত নদী ইছামতির বাংলাদেশ অংশে ভাঙন বাড়লেও ভারতীয় অংশে জাগছে নতুন নতুন চর। এছাড়া ইছামতি নদীর উপর নির্মাণ করা হয়েছে বাধাল। খবরে প্রকাশিত, ইলিগাল ট্রান্সভার্স চেক ড্যামস দ্যাট ইজ বাধালস বিল্ট অন ইছামতি নিয়ার আ ভিলেজ ইন বসিরহাট। এছাড়া একটি কংক্রিট ড্যামের খবরও পাওয়া যায়, যেমন এই খবরে দেখা যাচ্ছে, এ লার্জ এরিয়া অফ ইতিন্দা নিয়ার বসিরহাট ইন নর্থ 24 পরগনা was inundated on Sunday night when a concrete dam on the Ichamuti river was washed away because of the heavy tidal waves. অতএব দর্শক দেখুন, কোনো না কোনো ভাবে তারা নদীর স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করেই চলেছে, আমরা জানি বা না জানি। আর এগুলোর বেশিরভাগই হয়তো আমাদেরকে না জানিয়ে করা হয়েছে, কারণ ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টগুলোতে আমরা অভিযোগ পেয়েছি পানিচর ভারত নদী সম্পর্কে যথেষ্ট তথ্য বাংলাদেশকে অবহিত করে না। এবার দেখুন আন্তঃসীমান্ত নদী ভৈরব। ফারাক্কা ব্যারেজের ঠিক পরপরই পদ্মা নদী বাংলাদেশে প্রবেশের আগে আগে ভারতীয় ভূখণ্ডে যে 50 কিলোমিটার পথ পাড়ি দেয়, ঠিক সেখান থেকে পদ্মা থেকে পানি পেয়ে উৎপত্তি হয়েছিল ভৈরব নদীর। ফারাক্কার কারণে এই ভৈরবও আজ মৃত। 2013 সালে প্রকাশিত একটি জার্নালে আমরা পাচ্ছি, ভৈরব ইজ নট অ্যান অ্যাক্টিভ রিভার। ইট ফেড রিভার্স অফ ঝিনাইদা অ্যান্ড জেসর। ইট ফেসেস আ ক্রস ড্যাম ইন নদিয়া ডিস্ট্রিক্ট অ্যান্ড আ রেগুলেটর অন জলঙ্গি রিভার। Piracy of Jolongi's water drastically reduces Bhoirob's flow, therefore irrigation in Meherpur and Chuadanga affected. অর্থাৎ আমাদের ঝিনাইদহ এবং যশোরের যে নদীগুলো ভৈরব থেকে পানি পেত তা আর পাচ্ছে না। ভৈরব এখন অ্যাক্টিভ নয়, মৃত একটি নদী। আর জলঙ্গিতে ক্রস ড্যাম এবং রেগুলেটর থাকার কারণে পানি এমন মাত্রায় কমে গিয়েছে যে আমাদের মেহেরপুর এবং চুয়াডাঙ্গার কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ এক আজব বন্ধুদেশ বটে আমাদের ঝিনাইদহ, যশোর, মেহেরপুর এবং চুয়াডাঙ্গার। দর্শক, আপনারা এ বন্ধুকে কিভাবে আপ্যায়ন করবেন তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আন্তঃসীমান্ত নদী বেতনা কোদালিয়া। জয়েন্ট রিভার কমিশনের 1996 সালের একটি রিপোর্ট অনুযায়ী বেতনা কোদালিয়ার উপর ভারতীয় অংশে স্লুইস গেট দিয়ে পানি নিয়ন্ত্রণের তথ্য উঠে এসেছে। তো এই হল দর্শক গঙ্গা পদ্মা বেসিনের মোট 8টি আন্তঃসীমান্ত নদীর মধ্যে 5টিতেই বাঁধ দিয়ে বাংলাদেশের ন্যায্য হিস্সা কেড়ে নেয়ার বিস্তারিত চিত্র। নিশ্চিতভাবেই এই চিত্র বাংলাদেশী হিসাবে আমাদের মর্মাহত করে। এবার আসুন এক নজরে দেখা যাক পানিচর ভারত কর্তৃক নদী 5টিতে বাঁধ দেওয়ার ফলে পুরো অঞ্চলটিতে কি কি প্রভাব পড়ল। দর্শক, পদ্মা বেসিনের এই অঞ্চলটি বাংলাদেশের মোট স্থলভাগের 37 ভাগ এবং দেশের 30 ভাগ কৃষি উৎপাদনযোগ্য জমি এই অঞ্চলে অবস্থিত। দেখুন, আমাদের এত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল লবণাক্ততায় বিষিয়ে গেছে। বাংলাদেশ মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের 2010 সালের সমীক্ষা অনুযায়ী 2.86 মিলিয়ন হেক্টর উপকূলীয় জমির 1.56 মিলিয়ন হেক্টর আবাদযোগ্য জমি বিভিন্ন মাত্রার লবণাক্ততার দ্বারা আক্রান্ত হয়েছে, যার মূলে রয়েছে ভারতের এই বাঁধগুলো। লবণাক্ততার মাত্রা দাঁড়িয়েছে 15 ডিএস পার স্কোয়ার মিটারে। জয়েন্ট রিভার কমিশনের একটি গবেষণা বলছে, ফারাক্কা ব্যারেজ কনস্ট্রাকশনের কারণে 1976 সাল থেকে 1993 সালের মধ্যে শুধুমাত্র কৃষিতেই বাংলাদেশের ক্ষতি হয়েছে 4,367 কোটি 71 লক্ষ টাকা। এই অঞ্চলের মাটি শুষ্ক হয়ে গেছে, ভূগর্ভস্থ পানির স্তর অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে নেমে গেছে। বিভিন্ন ধরনের রোগবালাই, বিশেষ করে চর্মরোগ, আর্সেনিকজনিত রোগ, এমনকি নারীদের জরায়ু ফেলে দেওয়ার মতো করুণ অবস্থার সৃষ্টি হয়েছে এই অঞ্চল জুড়ে, যা আমরা প্রথম পর্বে দেখিয়েছি। মানুষ জীবিকা পরিবর্তন করে কৃষিকাজ ছেড়ে অন্য কাজ করতে বাধ্য হচ্ছে, নতুবা শ্রমিক হিসেবে শহরের দিকে স্থানান্তরিত হচ্ছে। অর্থাৎ ইন্টারনাল মাইগ্রেশনের সংখ্যা নীরবে নিভৃতে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। একটি গবেষণাপত্রে দেখা যাচ্ছে, বরিশাল অঞ্চলে
2001 থেকে 2011 এর মধ্যে 121.3% মাইগ্রেশন বৃদ্ধি পেয়েছে, আর খুলনা বিভাগে 206.2%। দর্শক চিন্তা করেছেন? আর শুধুমাত্র 15 বছরে সেটেলমেন্ট, ডিসপ্লেসমেন্ট, রিসেটেলমেন্ট, রিডিসপ্লেসমেন্ট অর্থাৎ SDRR সিনড্রোমের কারণে এখানকার মানুষ 4 থেকে 16 বার জায়গা বদল করেছে। ভাবতে পারেন? আর সর্বোপরি এই অঞ্চলের পুরো ইকোসিস্টেম বা বাস্তু সংস্থানই আজ ভয়ঙ্কর হুমকির মুখে। এসবের ফলে দর্শক কি মনে হয় আপনার? এই বিশাল পরিমাণ চুরি অথবা বর্বর পানি আগ্রাসন কিভাবে বন্ধ করা সম্ভব বলে মনে করেন? শুধুমাত্র পুতুল সরকারগুলো বদলালেই কি এ ধরনের দ্বিপাক্ষিক বিষয়ে নিজেদের হিস্সা বুঝে নেওয়া সম্ভব, নাকি এদেশের অথর্ব রাজনৈতিক সিস্টেমের আমূল পরিবর্তন দরকার? অপরদিকে সচেতন ভারতীয় জনগণেরও কি উচিত নয় প্রতিবেশীদের প্রতি তাদের সরকারগুলোর চোখ উল্টে থাকার ব্যাপারে সমালোচনামুখর হওয়া? প্রতিবাদের অংশ হিসেবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাংলাদেশিরা ভারত খেদাও ও ভারতীয় পণ্য বর্জন সম্ভবত চালিয়ে যাবে, এবং তার চেয়ে গুরুতর কোনো কার্যক্রমে অংশ নিতে হলেও তারা তা নেবে বলে আমাদের ধারণা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভারতের পানি আগ্রাসন নিয়ে আমাদের পরবর্তী এপিসোডগুলো দেখার আমন্ত্রণ রইল, এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।